বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি প্লাস ভৌগোলিক পরিচিতি। তাহলে ভূপ্রকৃতি এবং ভৌগোলিক পরিচিতি, তা আপনারা তো জানেন বাংলাদেশের ভূপ্রকৃতিগত দিক থেকে বাংলাদেশকে কত ভাগে ভাগ করা হয়েছে। তাইলে আপনারা বলবেন 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগ, তাই না? ভৌগোলিক দিক, ভূপ্রকৃতিগত দিক থেকে বাংলাদেশকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে? 1 নম্বরে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তাই না? 1 নম্বরে হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা একটু লিখে নেন। ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এই যে ওকে, এবার ঠিক আছে মনে হয়। তাহলে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, ভৌগোলিক পরিচিতি কি হলো? ভৌগোলিক, আরে রিমঝিম করছে কেন? ভৌগোলিক পরিচিতি, বুঝতে পারছি না। আচ্ছা, আমরা প্রথম থেকেই দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। দেখেন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভৌগোলিক দিক থেকে ভাগ করা হয়েছে। এই যে 1 নম্বরে কি? 1 নম্বরে হলো টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড়। তাহলে 1 নম্বরে কি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়গুলো আসলে কোথায়? এটা হচ্ছে এই যে অঞ্চলটাতে। টারশিয়ারি যুগের পাহাড়টা হচ্ছে এই অঞ্চলগুলোতে হলো টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে? এই অঞ্চলগুলোতে হলো টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে? টারশিয়ারি যুগের পাহাড়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চল, তাহলে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়, হ্যাঁ, উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়। আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ। তাহলে টারশিয়ারি যুগকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, আর একটা হলো দক্ষিণ পূর্বাঞ্চল। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। তো দেখেন, এই যে উত্তর পূর্ব অঞ্চল, এই অঞ্চল মূলত হচ্ছে সিলেট অঞ্চল, ঠিক আছে? সিলেট অঞ্চল, এই অঞ্চলটা টারশিয়ারি যুগের পাহাড়। আর এই যে অঞ্চলটা, এটা হচ্ছে পার্বত্য অঞ্চল। দেখেন এই যে পার্বত্য অঞ্চল, তাহলে পার্বত্য অঞ্চল বলতে 3টি জেলা, ওগুলাকে আমরা সংক্ষেপে বলি বাখারা। তাহলে এই যে বাখারা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতে পাহাড়ের পরিমাণ বেশি, তাই এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। আর পৃথিবীতে আল্লাহ তাআলা পাহাড়কেই প্রথম বানিয়েছে। কিভাবে? আল্লাহ পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছিলেন। পৃথিবী তখন কাঁপতেছিল, তখন পৃথিবীকে পেরেক মেরে দেওয়া হলো, পৃথিবীতে পেরেক মারা হলো। আর প্রত্যেকটা পেরেক হচ্ছে এক একটা পাহাড়। তার মানে আল্লাহ বাংলাদেশের প্রথম যে অংশটা বানিয়েছে, সে অংশটা হচ্ছে পাহাড় পর্বতগুলো। তাহলে দেখেন এই যে পার্বত্য অঞ্চলগুলোতে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি পাহাড় এবং পর্বত। তো আপনারা জানেন বান্দরবানে একটা পাহাড় আছে, আমি কিন্তু 1, 2, 3 করে পড়াবো, হ্যাঁ? তাহলে ধরেন আমি 1 নাম্বার পড়াচ্ছি টারশিয়ারি যুগের পাহাড়। তো প্রথমে আমরা দেখব এই যে পার্বত্য অঞ্চলের একটা জেলা, যেটার নাম হচ্ছে বান্দরবান। এই বান্দরবান জেলাতে বিখ্যাত একটা পাহাড় আছে, যে পাহাড়কে বলা হয় চিম্বুক পাহাড়।
আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। এই সেই চিম্বুক পাহাড়। এই পাহাড়টা দূর থেকে নজর দিলে কালো দেখায়, তাই এই পাহাড়ের আরেক নাম কালা পাহাড় বা কালো পাহাড়। শুধু কি তাই, এই পাহাড়টা দূর থেকে নজর দিলে মনে হয় কোনো বধূ শাড়ি পরে বসে আছে, মনে যেন কোনো রানী শাড়ি পরে বসে আছে, তাই এটাকে বলা হয় পাহাড়ের রানী। তাহলে পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে। এই পাহাড়টা আবার ভারতের দার্জিলিং এর সাথে মিল আছে বলে এটাকে বাংলার দার্জিলিং বলা হয়। তাহলে বাংলার দার্জিলিং কোনটি? এটা হচ্ছে চিম্বুক পাহাড়। তাহলে এই চিম্বুক পাহাড়ের কতগুলো নাম আমরা পেলাম। চিম্বুক পাহাড়কে বলা হয় কালো পাহাড়, চিম্বুক পাহাড়কে বলা হয় পাহাড়ের রানী, চিম্বুক পাহাড়কে আবার বলা হয় বাংলার দার্জিলিং। একই ধরনের, যে অনেকে অনেক পরে জয়েন করেছেন আপু, সেতু আপু অনেক পরে জয়েন করেছে, সোনিয়া খাতুন, তারপরে আমাদের মারিয়া, মাহি এই জয়েন করেছেন এবং অ্যান্সার করছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের এখানে যে পেড বেসে যারা আছেন অথবা নতুন যারা আছেন, তারা যদি আজকের ক্লাসটি শেয়ার করেন, সোহেল স্যারের ক্লাসটি, তাহলে আপনাদের জন্য এক সেট বই আছে কিন্তু ফ্রিতে। আপনারা যারা বই পেয়েছেন তারাও বই, ভাগ্যবান যদি হন বা ভাগ্যবতী হন, বই পেয়ে যাবেন। আপনার বান্ধবীকে গিফট করবেন যদি পেয়ে যান। এক সেট বই, 1200 টাকার বই আপনি পাবেন ইনশাল্লাহ। তাহলে হ্যাঁ, এটা আমাদের পেইড বেসের ক্লাস। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে বান্দরবান, এখানে মূলত চিম্বুক পাহাড়ের অবস্থান। চিম্বুক পাহাড়কে কালো পাহাড়, পাহাড়ের রানী বা বাংলার দার্জিলিং বলা হয়। এই চিম্বুক পাহাড়ে কারা কারা গিয়েছেন দেখি, বলেন তো, কেউ কি চিম্বুক পাহাড়ে গিয়েছেন? আমি গিয়েছিলাম, কিন্তু আমি মনে হয় 2016-তে না সরি, আমি গিয়েছি 2018 সালে, 18 কিংবা 19 সালে গিয়েছিলাম। এই চিম্বুক পাহাড়ের উপরে যদি আপনি উঠেন, চিম্বুক পাহাড়ের উপরে গিয়ে অনেক উপরে এটা একটা লেক আছে, এটাকে বলা হয় বগা লেক। বগা লেক, এই বগা লেকটা পাহাড়ের উপরে। এই সেই বগা লেক, যেটা হলো বাংলাদেশের একমাত্র পাহাড়ি লেক। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি লেক কোনটি? বিডি, বাংলাদেশের একমাত্র পাহাড়ি লেক। বাংলাদেশের একমাত্র পাহাড়ি লেক। লেক শব্দের অর্থ কিন্তু হ্রদ। অনেকে লেক বুঝে, হ্রদ বুঝে না, কারণ ইংরেজি এত পারে, এই লেক যে আসলে হ্রদ ওটা বুঝে না। ধানমন্ডি লেক মুখস্থ পারে, ধানমন্ডি হ্রদ বললে আর পারে না। তাহলে বগা লেক হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি লেক। লেক মানে কি? লেক মানে হচ্ছে যার চারপাশ দিয়ে স্থল, মধ্যখানে থাকে হলো জল, এটাকে বলা হয় লেক। হ্যাঁ, যার বাংলা অর্থ হলো হ্রদ। চারদিক দিয়ে থাকবে স্থল, মধ্যখানে থাকবে হলো জল। যে ভাইয়া তাহলে পুকুরও তো হতে পারে না, পুকুর হয় না কেন? কারণ লেকের মধ্যে পানিটা নিচ থেকে উঠে, প্রাকৃতিক উপায়ে পানি ওঠে, আর পুকুরের মধ্যে বৃষ্টির পানি অথবা কৃত্রিম উপায়ে পানি ঢুকাতে হয়, লেকের মধ্যে ঢুকাতে হয় না। এই জন্য লেক আর পুকুরের মধ্যে পার্থক্য হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম। তাইলে লেকের পাহাড়ের উপরে পানি, আল্লাহ, আমি সেখানে গিয়েছি, উজু করেছি, পানি মুখেও নিয়ে দেখেছি, কি চমৎকার। যদিও সেনাবাহিনীরা বলেছে, স্যার আপনারা সেই পুকুরে ওই পারে যায়েন না, কারণ ওখান থেকে গায়েব করে দিতে পারে। ঠিক আছে, পাহাড়ের মধ্যে বিভিন্ন ধরনের মানুষজন থাকে, খারাপ উদ্দেশ্যে আপনাকে গায়েব করে ফেলতে পারে। তাইলে এই যে পাহাড়গুলো, আবার এই পার্বত্য অঞ্চলে আছে আলোটিলা পাহাড়। ঠিক আছে, অনেক পাহাড় আছে এই পার্বত্য অঞ্চলগুলোতে। তেমনি ভাবে সিলেট অঞ্চলেও অনেক পাহাড় আছে। সিলেট অঞ্চলে এই যে পাহাড় রয়েছে, এগুলো স্থানীয়রা নাম দিয়েছে টিলা। ঠিক আছে, সিলেট অঞ্চলে এই পাহাড়গুলোর নাম দিয়েছে কি? টিলা। টিলা, ঠিক আছে। সিলেটে গেলে আপনি দেখবেন এই টিলাতে চা বাগান আর চা বাগান। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কিন্তু এই সেই সিলেটে। সিলেটের একটা জেলা আছে মৌলভীবাজার। এই মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, প্রায় 91টি চা বাগান রয়েছে এই মৌলভীবাজারে।
আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা আমি একটা প্রশ্ন করি, দেখি কে এই প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রশ্নের উত্তর দেখি যে দিতে পারেন তাকে আমি থ্যাংক ইউ জানাবো। দেখি কে প্রশ্নের উত্তর দিতে পারেন। বাংলাদেশের দীর্ঘতম পাহাড় কোনটি? আচ্ছা, এটা একটা প্রশ্ন, দেখি আপনাদের মনে আছে কিনা। আমি অপশন দিব অবশ্য, এই প্রশ্নের অপশন অবশ্যই আপনাদেরকে দিচ্ছি। ক অপশনের মধ্যে আমি দিব হচ্ছে কালো পাহাড়, কালো পাহাড়। তারপরে খ অপশনের মধ্যে আমি দিব আলু টিলা, আলু টিলা। গ অপশনের মধ্যে দিব চিম্বুক পাহাড়। দেখি কে অ্যান্সার করতে পারেন, দীপধাপ অ্যান্সার করে ফেলেন তো, চিম্বুক পাহাড়। আচ্ছা, ঘতে আমি অপশন দিব গারো পাহাড়। হ্যাঁ, দেখি অ্যান্সার করেন তো, সঠিক অ্যান্সারটা কে করতে পারেন আমি একটু দেখতে চাই। আপনার নাম বলবো আমি। আমাদের আচ্ছা, একজনে বলছেন তাজিং ডং। আমি তাজিং ডংটাও লিখি, তাজিং ডং লিখলাম। ঠিক আছে, তাজিং ডং এর আরেক নাম হচ্ছে বিজয়, এটাও লিখলাম। দেখি অ্যান্সার করেন তো। আমাদের ফিরোজা হোসেন অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার করেছেন। সাদ্দাম হোসেন, আপনারটা ভুল হয়েছে। জান্নাতুল ফেরদৌস ভুল হয়েছে। তারপরে মেঘ বালিকা, আপনারটা সঠিক হয়েছে। জান্নাতুল রিমা, আপনারটা সঠিক হয়েছে। জোয়াই রিয়া, আচ্ছা ফাতিমা। তারপরে ছোট্ট রাজকুমার, খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, এই যে নূর সাদিয়া, আপনারটা সঠিক হয়েছে। প্রকৃতি প্রতিদিন, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে। লিমন আহমেদ বলছেন। আয়েশা সিদ্দিকা, আপনারটা সঠিক হয়েছে। ইনামুল হক, আপনারটা সঠিক হয়েছে। আয়াতুল্লাহ আনোয়ার ভাই, তারপর হচ্ছে ঝুমু, তারপরে আমাদের মাওলা জান্নাতুল মাওয়া, জি আপনাদেরগুলো সঠিক হয়েছে। অনেকেরটা এখন সঠিক হচ্ছে, কিন্তু প্রথমে যেগুলো দিচ্ছিলেন এগুলো কিন্তু ভুল হচ্ছিল। তার মানে এখন আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে এই প্রশ্নের বাংলাদেশের দীর্ঘতম পাহাড় যেটি, সেটা হবে গারো পাহাড়। গারো পাহাড়টা যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। এই যে গারো পাহাড়, এটা কোথায় বলেন তো? এটা হচ্ছে ময়মনসিংহে, নেত্রকোনাতে, ময়মনসিংহ বিভাগে। তাহলে ময়মনসিংহ বিভাগে এই গারো পাহাড়টি অবস্থিত সিমসাং নদীর তীরে। দেখেন এই যে সিমসাং নদীর তীরে, নট স্যামসাং, সিমসাং নদীর তীরে গারো পাহাড়ের অবস্থান। গারো পাহাড়ের পাদদেশে বসবাস কারা করে? বসবাস একটা উপজাতির, যারা হচ্ছে গারো উপজাতি। তাইলে এই যে গারো উপজাতির গারো উপজাতির বসবাস কোথায়? সেটা হচ্ছে এই গারো পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের দীর্ঘতম পাহাড় কিন্তু এটি, ঠিক আছে। কিন্তু এই যে তাজিং ডং বলেছেন, তাজিং ডং কিন্তু সঠিক অ্যান্সার না। তাহলে তাজিং ডং সম্পর্কে একটু জেনে রাখেন। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যেটি, সেটা হচ্ছে এই তাজিং ডং বা বিজয়, সর্বোচ্চ চূড়া, যার উপরে আর বাংলাদেশ নেই। ঠিক আছে, এটা পাহাড়ের উপর, চিম্বুক পাহাড়ের উপরে উঠলে আপনি পেয়ে যাবেন এই তাজিং ডংকে, যেটার উচ্চতা হলো 1231 মিটার। 1231 মিটার, কিন্তু এটা এখন চেঞ্জ হয়েছে। 2021 সালে এটা মাপ দিয়ে দেখেছে, এটার উচ্চতা নাকি বেড়ে হয়েছে 1280 মিটার। কেমনটা লাগে বলেন? এগুলো নাকি বাড়ে আবার কমে। বাড়ে কমে সমস্যা না, কিন্তু আমাদের কষ্ট হয় এগুলো ইনফরমেশন মুখস্থ রাখতে। তাইলে এই যে গারো পাহাড়, তাজিং ডং, যার বর্তমান উচ্চতা হলো 1280 মিটার। ঠিক আছে, 1280 মিটার। জি, অনেকে অ্যান্সার করেছেন। সেতু অ্যান্সার করেছেন, রেজওয়ান অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আনোয়ারুল ইসলাম অ্যান্সার করেছেন। তারপরে আনোয়ারুল ইসলাম, হ্যাঁ আপনারটা হয়েছে। যদি আপনাদের এতটুকু হয়ে থাকে
ডান লিখে ফেলেন। শাহিন আলম বলছেন আমি, শাহিন আল মামুন বলছে আমি গিয়েছিলাম। বাহ, অনেক। আপনারা ওখানে কিন্তু এমনি যাইতে পারবেন না। এই তাজিংডং বা কেওক্রাডং যদি যেতে চান, ওখান স্থানীয় লোকদের কাছ থেকে বাঁশ কিনতে হয়। বাঁশ কিনে সাপোর্ট দিয়ে 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 তারপরে উঠতে হয়। না হয় ওখান থেকে যদি পড়ে যান, একবারে আপনি বঙ্গোপসাগরে চলে যাবেন গুড় খাইতে খাইতে, এমন একটা অবস্থা ওখানে। তাইলে এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়, আমরা এক নজরে দেখে নিলাম। এবার আমরা যেটা বলছিলাম, টারশিয়ারি যুগের পাহাড়, এক নাম্বার কি শিখছিলাম বলেন? টারশিয়ারি যুগের পাহাড়, এটা হচ্ছে আমরা এক নজরে দেখে নিলাম। টারশিয়ারি যুগের পাহাড়, এটা কত পার্সেন্ট জানেন বাংলাদেশে? এটা হচ্ছে 12%। এবার আসেন প্লাইস্টোসিন কালের সোপান, 2 নম্বরে, ভূপ্রকৃতি আর কি। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, প্লাইস্টোসিন কালের এই যে সোপান সমূহ, এই হচ্ছে 2 নাম্বার। প্লাইস্টোসিন কালের সোপানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা জানেন প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আশা করি যে আপনারা যেহেতু ম্যাচিউর স্টুডেন্ট, আপনারা অনেকে এটা পারেন। যেমন 1 নম্বরে কি? বরেন্দ্র, তাই না? এই যে বরেন্দ্র ভূমি, 1 নম্বরে বরেন্দ্র ভূমি। তারপরে 2 নম্বরে মধুপুর, 2 নম্বরে হবে মধুপুর ও ভাওয়ালের গড়, ভাওয়ালের গড়। আর 3 নম্বরে যেটা মধুপুর ও ভাওয়ালের গড়, ভাওয়ালের গড়। আর 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে লালমাই পাহাড়, লালমাই পাহাড়। এই হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলটাকে, 3 ভাগে ভাগ করা হয়েছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে। আপনাদের পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, যেমন বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র ভূমি বলতে আসলে কোন অঞ্চলকে বুঝাবে? বরেন্দ্র বলতে এটা মূলত হচ্ছে রাজশাহী অঞ্চলকে বুঝায়। ঠিক আছে, এই যে রাজশাহী অঞ্চল, এই অঞ্চলটাই হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। পরীক্ষাতে আসবে রাজশাহী ভূপ্রকৃতিগত দিক থেকে কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বরেন্দ্র ভূমির অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে মধুপুর ও ভাওয়ালগড়। আমরা যদি এটাকে 2 ভাগ করি, মধুপুর এটা কোথায়? এটা হচ্ছে টাঙ্গাইলে। ঠিক আছে, যে টাঙ্গাইল আর সিরাজগঞ্জ, এই অঞ্চলটা হচ্ছে মধুপুরে। আর ভাওয়ালগড় যেটা, ভাওয়ালগড়টা মূলত হচ্ছে গাজীপুর থেকে ঢাকার দিকে, গাজীপুর। এদের মাটির কালার হচ্ছে লাল, ভাওয়ালগড়ের মাটির কালার হচ্ছে লাল। এই ঢাকার শহরের মাটির কালার কিন্তু লাল। আপনি বলবেন যে ভাইয়া ঢাকা শহরের মাটির কালার যে সাদা, আপনি সাদা পাইলেন কোথায়? এগুলো তো সব বালি। ঢাকা শহরটা অধিকাংশ বুড়িগঙ্গা, তারপরে হচ্ছে তুরাগ নদীর অংশ ছিল। পরবর্তীতে এই অঞ্চলগুলোকে বালি দিয়ে ভরাট করা হয়েছে, ফলে আপনারা মাটি পান না খুঁজা। এটার মাটির কালার কিন্তু লাল। আর এই যে লালমাই পাহাড়, এটা কোথায় অবস্থিত বলেন? লালমাই পাহাড় কোথায় অবস্থিত কে বলতে পারবেন? আমি একটু দেখতে চাই, লালমাই পাহাড় কোথায় অবস্থিত কে বলতে পারবেন? কে বলতে পারবেন? ভুল করে নাই 2-1টা ক্লাস। আচ্ছা, কে বলতে পারবেন? একজন বলছেন টাঙ্গাইলে। আসলে কি টাঙ্গাইলে? হ্যাঁ, মধুপুরও গেছে। আচ্ছা, এই তো জিনু আক্তার, তার ফারিন ইসলাম বলেছেন, সঠিক অ্যান্সার বলেছেন। ওকে, ইয়েস, তাহলে এটা হচ্ছে কুমিল্লাতে। ওকে, এটা কোথায় বলেন? কুমিল্লা। তাহলে লালমাই পাহাড়, এটার অবস্থান হচ্ছে কুমিল্লাতে। লালমাই পাহাড়টা কোথায়? কুমিল্লাতে।
আপনাদের পরীক্ষাতে এটা মনে হয় 44তম বিসিএস এ আসছিল যে কুমিল্লা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে লালমাই পাহাড়। এটা কার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে প্লাইস্টোসিন কালের সোপানকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালগড়, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। মধুপুর ও ভাওয়ালগড় আর একটা হচ্ছে লালমাই পাহাড়। যে আপনারা কি বুঝতে পেরেছেন? ভাই বোন যারা জয়েন করেছেন, প্লিজ আপনাদের কমেন্টস এর উপরেই নির্ভর করবে আমি কি আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ক্লাস কি চলে? বুঝতে পারছেন তো? একটু বলে রাখি, এটা কিন্তু পেইড বেসের ক্লাস ছিল, আজকে উন্মুক্ত সারাদিনের ক্লাসগুলোই শুধু আমরা উন্মুক্ত করেছি। আপনাদের অনেকেই রিকোয়েস্ট করেছে যে আমাদেরকে 2-1টি ক্লাস একটু দেখান, সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হলো প্লাইস্টোসিন কালের এই যে সোপান সমূহ, এটা কত পার্সেন্ট কে বলতে পারবেন? প্লাইস্টোসিন কালের সোপান কত পার্সেন্ট বাংলাদেশে? দেখি এই প্রশ্নটা করেন তো। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কত পার্সেন্ট? একটু দেখতে চাই সঠিক অ্যান্সার কে করবেন। 8%, 12%, 80%, কোনটি নয়। দেখি সঠিক অ্যান্সার কে করতে পারেন, এটা সঠিক অ্যান্সারটা দেখতে চাই। আমাদের রাফিকুল্লাহ, তারপরে মাহমুদ আক্তার, ওকে। দেখি, আশা করি যে প্রশ্নের উত্তরটা বন্যা বয়ে যাবে। আপনারা দেখি অ্যান্সার করেন। নেট প্রবলেম, দেখেন, দেখি কে কে অ্যান্সার করছেন আপনারা। অনেকে অ্যান্সার করছেন। ফারিহা ইসলাম, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপর হচ্ছে আব্দুল্লাহ, আবু হুসাইন, তারপরে সুজন, ভুল বলেছেন আপনি। মাহমুদা আক্তার, আপনি সঠিক বলেছেন। তারপর হচ্ছে মাহি, উদাসী বিকেলে, তারপরে উদাসী বিকেলে। আচ্ছা, দেখি কারটা হয়েছে সঠিক অ্যান্সার। ওকে, আপনারা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেকেরটাই হয়েছে, আবার অনেকেরটা ভুলও হয়েছে। তাইলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? তাহলে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কত পার্সেন্ট? এটা হবে 8%। যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ যারা 8% দিয়েছেন তাদেরটাই হয়েছে। তাহলে 12% কি? টারশিয়ারি যুগের পাহাড়, এই যে টারশিয়ারি যুগের পাহাড়, এটা হচ্ছে 12%। দেখছেন কিনা, পাহাড় কিন্তু কম নয় বাংলাদেশে। আর এই যে 80%, এটা হচ্ছে প্লাবন সমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমূহ। আমরা তো মাত্র 2 প্রকার পড়িয়েছি, এই মাত্র 2 প্রকার। একটা পড়িয়েছি টারশিয়ারি যুগের পাহাড়, আর একটা পড়িয়েছি প্লাইস্টোসিন কালের সোপান, যেটা হচ্ছে 8%। 8 আর 12 হলো 20, আর সাম্প্রতিক কালের প্লাবন সমূহ 80%। 20 আর 80 হচ্ছে 100% আমাদের এই বাংলাদেশ। আচ্ছা, এবার আমি আবার আমার মূল জায়গায় চলে যাই। তাহলে এটা কোন কোন অঞ্চল? তাহলে টারশিয়ারি যুগের পাহাড়টা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, ঠিক আছে। তারপরে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান, এই যে বাকি অঞ্চলটা প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এই অঞ্চলটা হলো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। আর বাকি অংশটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। এখানে আছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এই অঞ্চলটি, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, আর এটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, আর এটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন। তাইলে এই যে টারশিয়ারি যুগ এটা হচ্ছে কত পার্সেন্ট আমরা পেলাম? 12%। প্লাইস্টোসিন পেলাম হচ্ছে 8%। প্লাবন সমূহ কত পার্সেন্ট? 80%। এই টোটাল 100% হচ্ছে আমাদের বাংলাদেশ ভূপ্রকৃতিগত দিক থেকে, ভূপ্রকৃতির দিক থেকে হচ্ছে এই হিসাবটা আমাদের পরীক্ষাতে বারবার আসে আমাদের পরীক্ষাতে। তো যদি এতটুকু হয়ে থাকে ডান লিখেন, আমি পরের স্লাইডে যাচ্ছি। যদি এতটুকু বোঝা হয়ে থাকে যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি, তাহলে আমি সামনে যাব। জি, থ্যাংক ইউ সো মাচ। অনেকে দিচ্ছেন, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছেন। ওকে, সব ডান। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি সামনে যাচ্ছি। ডান হলে আমি সামনে কেন যাচ্ছি না? আচ্ছা, এবার আসেন, বাংলাদেশের উপর দিয়ে দুটি রেখা গিয়েছে, বাংলাদেশের উপর দিয়ে দুটি রেখা অতিক্রম করেছে। এই রেখাগুলো কি কি দেখেন? বাংলাদেশের মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর। আমি বলেছিলাম মানচিত্রের উপরে ক্লাস নিব আপনাদের, মানচিত্রের উপরে। আজকের ক্লাসটা কিন্তু মানচিত্র সম্পর্কে আমি বলছি, দেখেন। আর বাংলাদেশের এই যে নিচের অংশটা মানচিত্রের, এটাকে হচ্ছে দক্ষিণ বলা হয়। আর ডান পাশটা সবসময় থাকে পূর্ব, আর বাম পাশটি হচ্ছে উত্তর থাকে। এই হচ্ছে দিক নির্ণয়। যে ভাইয়া এটা কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে? আন্তর্জাতিক দিক নির্ণয় কোনটা করব? এই সিস্টেমেই করবেন। যে কোনো মানচিত্রের উপরের দিক হয় উত্তর, নিচের দিক হয় দক্ষিণ, ডান দিক হয় পূর্ব, বাম দিক হয় পশ্চিম। কি লিখলাম এটা? বাম দিক হবে পশ্চিম। এভাবে হচ্ছে দিক নির্ণয় করতে হয়। ঠিক আছে, আপনাদেরকে অলরেডি আমি পড়িয়েছিলাম যে মানচিত্র, ঠিক আছে, সোয়েলস ম্যাপটা বলছিলাম যে আপনারা সংগ্রহ করার জন্য। সোয়েলস ম্যাপটা আপনার টেবিলের পাশে যদি থাকে বুঝতে সুবিধা হবে আমার ক্লাসগুলো। তাহলে বাংলাদেশের এই যে উত্তর এবং দক্ষিণ দিকে একটি রেখা কল্পনা করা হয়েছে, পূর্ব পশ্চিম দিকে আরেকটি রেখা কল্পনা করা হয়েছে। বাংলাদেশের এই মাঝ বরাবর একটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাটার নাম হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যে রেখাগুলো পৃথিবীর বরাবর দাঁড়িয়ে আছে এগুলাকে দ্রাঘিমা রেখা বলা হয়। তাহলে দাঁড়ানো রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। আবার বাংলাদেশের একবারে মাঝ বরাবর আরেকটি রেখা গিয়েছে, যে রেখাটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা হিসেবে পরিচিত। এই যে রেখাটা, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। তাহলে এটাকে কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। এটা আরেকটা নাম আছে, এটাকে আবার বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ইংরেজিতে বলা হয় এটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার বলা হয় এটাকে। ঠিক আছে, টপিক অফ ক্যান্সার বলা হয়। তাহলে এই যে টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এটার মান কত? মনে রাখতে হবে এটার মান হচ্ছে 23.5 ডিগ্রি। তাহলে 23.5 ডিগ্রি বা কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, এটা বাংলাদেশের পূর্ব পশ্চিমে অতিক্রম করেছে। দেখেন এই যে ট্রপিক অফ ক্যান্সার এটা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা একটা জেলাতে সংযুক্ত হয়েছে। আপনারা বলতে হবে দুটি আন্তর্জাতিক রেখা বাংলাদেশের কোন জেলাতে সংযুক্ত হয়েছে? কে বলতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের বিডি মানে বাংলাদেশের উপর দিয়ে দুইটি আন্তর্জাতিক রেখা
কি করেছে? অতিক্রম করেছে, তাই না? অতিক্রম করেছে। তাহলে দুইটি কি কি? একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই যে দুইটি জেলা, কোন জেলা, দুইটি রেখা কোন জেলাতে এসে ছেদ করেছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের বাইজিদ হুসাইন সঠিক বলেছেন, ইরান মিয়া সঠিক বলেছেন, কিন্তু আশা আপনারটা ভুল হয়েছে, তারপর আয়েশা আপনারটা ভুল হয়েছে, বেলাল, তারপর আশরাফুল ভাই, জাকির হোসাইন ভাই অ্যান্সার করার চেষ্টা করেছেন, দত্ত আপনারটা সঠিক হয়েছে, বাকি বিল্লারটা সঠিক হয়েছে, মনির হোসেন আপনারটাও সঠিক হয়েছে, তারপরে রেজওয়ান আলী আপনারটা সঠিক হয়েছে, মিম আক্তার, মহসিন আপনারটা সঠিক হয়েছে, কামরুল সরকার ভুল বলেছেন, একজন বলেছেন মকর ক্রান্তি। না, বাংলাদেশের উপর দিয়ে তো মকর ক্রান্তি যায়নি, বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার। জি, আরিফুল ইসলাম, তারপরে হায়াতুল্লাহ, তারপরে হরিদাস ঘোষ, হ্যাঁ অনেক একটা সঠিক হয়েছে, কিন্তু মুসলিমা জাহান ভুল হয়েছে, রেবেকা সুলতানা, আনোয়ারুল ইসলাম, হ্যাঁ অনেকের সঠিক অ্যান্সার হয়েছে। তার মানে এখানে একটা জেলা আছে, যে জেলাটার নাম হচ্ছে ফরিদপুর, পল্লীকবি জসিমউদ্দিনের অঞ্চল। এই ফরিদপুরের একটা উপজেলা আছে, ওই উপজেলার নাম হচ্ছে ভাঙ্গা। এই ভাঙ্গা উপজেলাতে দুটি রেখা ছেদ করেছে, কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যে জেলাতে এসে ছেদ করেছে, ওই জেলাটার নাম হলো ফরিদপুর জেলা, বা ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে এসে এটা দুইটি রেখা যুক্ত হয়েছে। তাহলে এই বিষয়গুলো আপনাদের পরীক্ষাতে আসে, প্রচুর পরিমাণ আসে। এখন এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তাহলে এটা কিভাবে আমরা বুঝবো কত ঘন্টা? এখন দেখেন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান। পরীক্ষাতে আসে লন্ডন থেকে ঢাকার দূরত্ব কত? আমরা একটু হিসাব করি। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়ে থাকে, তাহলে 90 ডিগ্রি কত হবে বলেন? 90 ডিগ্রি ইন্টু 4 মিনিট, তাহলে 360 মিনিট হয়, তাই না? 360 মিনিট হয়। তাহলে 360 মিনিটে কত ঘন্টা বলেন তো? 360 মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়? 6×36 হচ্ছে না? হ্যাঁ, তাহলে 6 হবে, 6 এখানে হবে 6, তার মানে হচ্ছে আমরা পাইলাম হচ্ছে 6 ঘন্টা। অর্থাৎ লন্ডন থেকে ঢাকার দূরত্ব 6 ঘন্টা। এখান থেকে একটা প্রশ্ন আসছিল, লন্ডন থেকে ঢাকার দূরত্ব কত? দেখেন প্রশ্নটা এইভাবে আসছে, লন্ডন থেকে ঢাকার দূরত্ব কত? প্রশ্ন, লন্ডন থেকে ঢাকার দূরত্ব কত? আচ্ছা, অপশনের মধ্যে এরকম ছিল যে -6 ঘন্টা, আবার অপশনের মধ্যে এটাও ছিল +6 ঘন্টা, ঠিক আছে? যদি থাকে হচ্ছে 12 ঘন্টা, আবার যদি থাকে হলো -12 ঘন্টা। বলেন লন্ডন থেকে ঢাকার দূরত্ব এখানে সঠিক অ্যান্সারটা কে দিতে পারবেন? কে বলতে পারবেন? মেঘবালিকা আপু বলতে পারবেন? ইতি আক্তার, হ্যাঁ ইতি আক্তার আপনারা সঠিক হয়েছে, কিন্তু এক্সাক্ট হয়নি। দেখেন কি একটা ভুল করেছেন মনে হয়, কি একটা ভুল হয়েছে। তাহমিনা হোসেন, তারপর ইয়াসমিন, আনোয়ারুল ইসলাম, এই যে জাকির হোসেন, জাকির হোসেন ভাই আপনারা সঠিক হয়েছে আপনি। তারপরে সোনিয়া খাতুন, সোনিয়া খাতুন, তারপরে রেজওয়ান আলী আপনারা সঠিক হয়েছে, এমডি জনি, আয়েশা সিদ্দিকা সঠিক হয়েছে, তারপরে হচ্ছে আয়েশা মাহমুদ, হ্যাঁ তারপরে পারফেক্ট হয়েছে, পারফেক্ট। এই যে আমাদের তোফায়েল আহমেদ সঠিক হয়েছে, বাকি বিল্লাহ, রাশেদা খাতুন, তারপরে বাইজিদ হুসাইন, অনেকেই সঠিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেকের অ্যান্সার গুলি সঠিক হচ্ছে, কিন্তু অনেকে আবার ভুলও দিচ্ছেন, ধরতে পারছেন না। এই যে সেতুশীল, তারপরে ফরিদুল ইসলাম, না ফরিদুল বিন ইদ্রিস মেবি,
তারপর বিশ্বজিৎ, তারপর জান্নাতুল মাওয়া, তারপরে হচ্ছে অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তার মানে এখানে সঠিক অ্যান্সার যেটা সেটা হবে 6 ঘন্টা। তাহলে লন্ডন থেকে ঢাকার দূরত্ব 6 ঘন্টা। কেন? লন্ডন তো হচ্ছে 0 ডিগ্রিতে, তাই না? 0 ডিগ্রি থেকে ধরেন এটা হচ্ছে লন্ডন, লন্ডনের 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি থেকে ঢাকার দূরত্ব হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? এ হচ্ছে ঢাকা। তাহলে 90 ডিগ্রি কত ঘন্টা হয়? 90 ডিগ্রি হয় 6 ঘন্টা। আর লন্ডন থেকে ঢাকার অবস্থান হচ্ছে পূর্ব দিকে, যত পূর্বে যাবেন 1 ডিগ্রি করে শুধু বাড়বে, আর যত পশ্চিমে যাবেন 1 ডিগ্রি করে হচ্ছে মাইনাস হবে, 180 ডিগ্রি পর্যন্ত শুধু মাইনাস হতে থাকবে। আর পূর্ব দিকে গেলে 180 ডিগ্রি পর্যন্ত শুধু প্লাস হতে থাকবে। তো এই হচ্ছে পার্থক্য। যেহেতু বাংলাদেশের অবস্থান লন্ডন থেকে পূর্ব দিকে, তাই এটা প্লাস হবে, প্লাস 6 ঘন্টা হবে। ঠিক আছে, প্লাস 6 ঘন্টা হবে। খাদিজা আক্তার অনেক পরে জয়েন করেছেন মেবি। যারা যারা পেরেছেন সবাইকে থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ। আসেন, আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের উপর দিয়ে এই যে দুটি রেখা অতিক্রম করেছে। এবার দেখি আরেকটা বিষয় আপনাদেরকে মুখস্থ করতে হবে। দেখেন তো কি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে এই যে অংশটা, এই টেবিলটা মুখস্থ করতে হবে। বাংলাদেশের অবস্থান কোন অক্ষাংশে? 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষাংশ। এই যে উত্তর অক্ষাংশ, 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখায় অবস্থিত। এটা মুখস্থ লাগবে, ঠোঁটস্থ লাগবে, বিশেষ করে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে এখন। এবার দ্রাঘিমা কোন অংশে অবস্থিত? এটা হচ্ছে 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থা। এগুলা মানচিত্রের মাপ, ঠিক আছে? তাইলে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখায়, কিন্তু অক্ষরেখা যদি বলা হয় তখন হবে 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখায়। তাহলে অক্ষরেখার হিসাবে হচ্ছে 20 ডিগ্রি 34 থেকে 26 ডিগ্রি 38, আর দ্রাঘিমা রেখার মাপে যদি বলা হয় তখন হবে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। ওকে, সেনবাগি বুঝতে পেরেছেন? সেনবাগি, জসিমউদ্দিন সেনবাগি, আপনার আজকে কমেন্টস কম দেখতেছি, তাহলে কি বুঝতে পেরেছেন? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন বাংলাদেশের আয়তনটা আসে। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার অথবা 56,977 বর্গ মাইল। তাহলে একটা হচ্ছে বর্গ কিলোমিটারের হিসাবে, আর একটা হচ্ছে বর্গ মাইলের হিসাবে। পার্থক্য আছে, একটা মাইলে আর একটা কিলোমিটারে। তবে সম্প্রতি দেখা গিয়েছে বাংলাদেশের আয়তন কত? 1,48,610 বর্গ কিলোমিটার বলা হয়। ঠিক আছে, বর্গ কিলোমিটার, এটা কিন্তু এক্সাক্ট, কিন্তু এই হিসাবটা গেজেট আকারে নাই। গেজেট মানে সরকারি স্বীকৃতিতে নাই। তাহলে সরকারি যে বইগুলো বা সরকারি যে গেজেট, এখানে কত আছে বাংলাদেশের আয়তন? সেটা হবে 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটারে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আয়তন। আর 56,977 বর্গ মাইলে, দুটোই মুখস্থ রাখতে হবে। যদি দেখেন যে দুইটার কোনোটাই নাই, তখন হবে 1,48,610 বর্গ কিলোমিটার। 1,48,610 বর্গ কিলোমিটারে আমাদের বাংলাদেশের অবস্থান। ক্লিয়ার? জসিমউদ্দিন, তারপর ইমরান হুসাইন, সেতু সরকার, সেতু তো একবারে টাইপ করে দিয়েছে, মিম আক্তার, তারপরে হচ্ছে তাসলিমা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন আমরা একটু সামনে যাই, যাদের হয়েছে আর কি, আমরা এবার সামনে যেতে হবে। এবার আসেন বাংলাদেশের আয়তন বিশ্বে কততম? আমাদের এই যে গর্বিত বাংলাদেশ, এই বাংলাদেশটা জনসংখ্যায় বিশ্বের 8ম অবস্থানে রয়েছে। জনসংখ্যায় বিশ্বের 8মে, মানে সারা পৃথিবীতে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? আপনারা দেখি বলেন তো, জনসংখ্যায় পৃথিবীর শীর্ষ দেশ
কোনটি? কে বলতে পারবেন? জনসংখ্যায়, দেখি, আমি আশা করি এই অ্যান্সারটা এখানে 500 স্টুডেন্ট থাকলে 450 পারবেন। জনসংখ্যায় জনসংখ্যায় দীর্ঘতম দেশ, জনসংখ্যায় দীর্ঘতম দেশ কোনটি? আচ্ছা, আমি অপশন দিচ্ছি। এ, আমি অপশন দিব হচ্ছে চীন, তারপরে বি তে দিব বাংলাদেশ, আচ্ছা, তারপর সি তে দিব ইন্দোনেশিয়া, আচ্ছা, ডি তে দিব ভারত, আর কি দিব বলেন? এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা কে বলতে পারবেন? চীন, চীন দিয়েছেন, ঝুমু, এটা কোন ঝুমু নাকি ঝুমা? ওই যে ডাকসুতে নির্বাচন করেছে সে ঝুমা? বাইজিদ হোসাইন, তারপর হচ্ছে সজিদ রায়, তারপরে এখানে অ্যান্সার করেছেন রাজাউল ইসলাম। অনেকের অ্যান্সার করার চেষ্টা করেছেন, এটা খুব ভালো লাগে, এটা খুবই ভালো লাগে। অ্যান্সার করছেন আপনি, আবার অনেকে চুপচাপ বসে থাকে, লিখেও না খাতায়, আবার অ্যান্সারও করে না। আজকে আপনি ক্লাস হয়তো অনেক ভালো বুঝেন, হয়তো আপনার স্মরণ শক্তি ভালো, তারপর আমি বলবো নোট করেন অথবা এখানে কমেন্টস করেন, তার মাধ্যমে আপনার এই যে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিহার্সাল লাগবে আপনার। হ্যাঁ, এই যে আমাদের নূপুর খাতুন, আপনারা সঠিক হয়েছে। মোহাম্মদ সোহাগ সঠিক অ্যান্সার বলেছেন। আনোয়ারুল ইসলাম, আব্দুর রহিম, রুমা আক্তার, নুসরাত নীলা, নূর হুসাইন, তার মহিউদ্দিন মোল্লা, যাদেরগুলো বলছি। নূর হোসেন এটা ভুল হয়েছে, এই নূর হোসেন ভাই আপনারটা ভুল। অচেনা মন ভুল হয়েছে। সিফাত আক্তার সঠিক হয়েছে। হাসিনা, হাসিনা, এই হাসিনাটা ভুল হয়েছে, হাসিনা। শিহাব আলী আপনারটাও সঠিক হয়েছে। আমাদের সেতু শীল বলেছে ইন্দোনেশিয়া। বাহ, মানে এক একজন এক একটা করতেছে যে ভাইয়া একটা তো হবে। সঠিক অ্যান্সার হচ্ছে এই ভারত। ভারত, যারা ভারত দিয়েছেন আপনারটাই সঠিক হয়েছে, আর গুলো একটু হয় নাই। আচ্ছা, এখন দেখেন এই ভারত হচ্ছে জনসংখ্যায় 1 নম্বর অবস্থানে। ঠিক আছে, 1 নাম্বার অবস্থানে রয়েছে কে? অবস্থানে হচ্ছে ভারত। আর দ্বিতীয় অবস্থানে কে রয়েছে? চীন, দ্বিতীয় অবস্থান। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে হলো এই সেই চীন। এক সময় চীন জনসংখ্যায় পৃথিবীতে সেরা ছিল। চীনের কাছ থেকে জনসংখ্যায় শীর্ষ অবস্থানে চলে এসেছে এই ভারত। হ্যাঁ, বর্তমানে নাই। এই তো জাকির হোসেন কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। চীন কত নাম্বার? চীন হচ্ছে দ্বিতীয় নাম্বারে, 2 নাম্বারে। ঠিক আছে, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা যদি জনসংখ্যায় পিছায়া থাকে, চীনের পিছনে থাকে, এটা কি মানায়? হয়তো বাংলাদেশ তাদেরকে পরামর্শ দিয়েছে যে জনসংখ্যা অন্তত বাড়ান আপনারা, যদি বাড়াতে না পারেন পরামর্শ নিন, আমাদের এখানে মেলা জনসংখ্যা। তাহলে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। ঠিক আছে, পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে 8ম স্থানে রয়েছে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে জনসংখ্যায় 8ম, আর এশিয়াতে হচ্ছে 5ম, মুসলিম বিশ্বে হচ্ছে 4র্থ। তাহলে মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কোনটি? এরকম পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। দেখে আপনারা বলেন তো, জনসংখ্যায় মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যায় মুসলিম বিশ্বের দীর্ঘতম দেশ। হ্যাঁ, জনসংখ্যায় মুসলিম বিশ্বের দীর্ঘতম দেশ কোনটি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি। যেমন আমি অপশন দিব কাজাখস্তান, কাজাখস্তান। আচ্ছা, খতে লিখবো আমি ইন্দোনেশিয়া, গতে লিখবো মালদ্বীপ। আচ্ছা, নাইজেরিয়া লিখলাম,
না, পাকিস্তান লিখি, পাকিস্তান। আচ্ছা, ঘতে আমি লিখব নাইজেরিয়া। আচ্ছা, ঘ ওতে লিখব বাংলাদেশ। দেখি কে সঠিক অ্যান্সার করতে পারে। আর চতে লিখব মালদ্বীপ। দেখি সঠিক অ্যান্সারটা করে ফেলেন। জনসংখ্যায় মুসলিম বিশ্বের দীর্ঘতম দেশ কোন দেশটাতে সবচেয়ে বেশি জনসংখ্যা? জি, আমাদের অ্যান্সার করেছেন অনেকেই, রাহুল, রফিকুল, তারপরে খাদিজা আপু, তারপরে লিমন, তাসলিমা খাতুন। হ্যাঁ, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেকেরটাই সঠিক হচ্ছে। খুব ভালো লাগছে, আপনারা অনেকে যে পারতেছেন, এটা কিন্তু খুব ভালো একটা দিক, এটা খুব ভালো একটা দিক, আপনারা পারতেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাহ, অনেকের অ্যান্সারই সঠিক হচ্ছে, অনেকের অ্যান্সার সঠিক হচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, আমি নাম পড়ে কুলাচ্ছি না, সঠিক অ্যান্সার হচ্ছে। আবার অনেকে ভুল বলতেছেন, ঠিক আছে, অনেকে ভুলভাল বলতেছেন, বলেন, অসুবিধা নেই, বলেন। দুই একজন তাও, এম এ রহমান, তারপরে জান্নাতুল মাওয়া, তারপরে হচ্ছে আবু সুলতান, আয়শা সুলতানা, আসা সুলতানা, লুৎফা আক্তার। হ্যাঁ, তারপরে ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা বলেন? ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ সেটা হবে ইন্দোনেশিয়া। আর আয়তনে বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কাজাখস্তান। আয়তনে বৃহৎ মুসলিম দেশ, ঠিক আছে, আয়তনে বৃহৎ মুসলিম দেশ সেটা হবে কাজাখস্তান। জনসংখ্যা 1 নম্বরে রয়েছে কে? ইন্দোনেশিয়া। জনসংখ্যায় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ পাকিস্তান। জনসংখ্যায় মুসলিম বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ নাইজেরিয়া। জনসংখ্যার চতুর্থ বৃহত্তম দেশ, হ্যাঁ, সেটা হচ্ছে কোনটা? বাংলাদেশ। আর মালদ্বীপ হচ্ছে ক্ষুদ্রতম মুসলিম দেশ, জনসংখ্যায়, আয়তন এবং ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম মুসলিম, তাহলে ক্ষুদ্রতম মুসলিম দেশ, আয়তনেও ছোট, আবার জনসংখ্যায়ও ছোট। ঠিক আছে, আয়তনেও ছোট মুসলিম দেশ হচ্ছে মালদ্বীপ, জনসংখ্যায়ও ছোট মুসলিম দেশ কোনটি? মালদ্বীপ। তাহলে দেখেন, এই যে আতে আবার অনেকে বলে আলাইহিসসালাম, নো, আতে হচ্ছে আয়তন, আর ফর জনসংখ্যা, অর্থাৎ আয়তন ও জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম মুসলিম দেশ যেটি, সেটা হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপটা হচ্ছে সবচেয়ে ছোট দেশ। ওকে, ডান। যদি ডান হয়ে থাকে, বুঝতে পারেন, তাহলে ডান লিখে ফেলবেন। হ্যাঁ, ডান লিখে ফেলেন। ডান লিখে ফেলবেন। হ্যাঁ, একটু দ্রুত লিখতে হবে। আমরা অনেক কিছু পড়াবো আমাদের ক্লাসের মধ্যে, ইনশাল্লাহ অনেক কিছুই পড়াবো। আর সবাইকে বলছিলাম যে মানচিত্রটা সংগ্রহ করে রাখেন, সোহেলস ম্যাপ। আমি 2টা মানচিত্র লিখেছি, একটা বাংলাদেশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক মানচিত্র। এই 2টা মানচিত্র যার কাছে আছে তার আর কোনো ভয় নেই, সাধারণ জ্ঞানী। যারা 2টা মানচিত্র সংগ্রহে নিতে চান তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, 019829872226। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। 2টা মানচিত্র, বাংলাদেশের একটি, আন্তর্জাতিক একটি, এই 2টা মানচিত্র আপনাদের জন্য পাঠিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আর উত্তর দিব না। কেন দিবেন না? আপনি কি রাগ করেছেন? আসলে দেখেন, এখানে অনেকগুলো কমেন্টস আসতেছে, যার কারণে আসলে আমি পড়েও কুলাই না। ঠিক আছে, যে মিজানুর রহমান, রাশমি, আঞ্জুম, বলেন কয়টা পড়বো, স্বপ্ন আক্তার, অনেকেরটাই সঠিক হচ্ছে। ঠিক আছে, যার কারণে রাগ করবেন না যে ভাই আমার নামটা বলে না, আমি এতগুলো কমেন্টস করেছি তারপরেও কেন আমার নাম বলবে না। ঠিক আছে, আপনার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু প্লিজ রাগ করবেন না। আমি আপনার নাম আমার চোখের সামনে পড়লে আমি কিন্তু বলার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমি সামনে চলে গেলাম। দেখেন, তাইলে জনসংখ্যা দক্ষিণ এশিয়ায় 8টি দেশ আছে। 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় জনসংখ্যার দিক থেকে, আর আয়তনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। বাংলাদেশের পতাকার মতো পতাকা হচ্ছে কার? জাপানের। আরেকটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে পালাউ। তাহলে পালাউ আর হচ্ছে জাপান, এই দুই দেশের পতাকার মতো বাংলাদেশের পতাকা। ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায়? চিলির নিকট, প্রশান্ত মহাসাগরে। এটা একটা ইন্টারেস্টিং, পরীক্ষাতে আসে। ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায় অবস্থিত? ঢাকার প্রতিপাদ্য স্থান আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঢাকার প্রতিপাদ্য স্থান চিলির নিকট, প্রশান্ত মহাসাগরে। দেখেন তো, দেখেন ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায়? ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায়? ঠিক আছে, ঢাকার প্রতিপাদ্য স্থান কোথায় অবস্থিত? তাইলে এটা হচ্ছে চিলির নিকট, প্রশান্ত মহাসাগরে। চিলির নিকট, প্রশান্ত মহাসাগরে। তাহলে ঢাকার প্রতিপাদ্য স্থান হলো চিলির নিকট, প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো বুঝলাম না, জিনিসটা কি? প্রতিপাদ্য স্থান কি? প্রতিপাদ্য স্থান হচ্ছে কেন্দ্রের বিপরীত দিক বরাবর। অর্থাৎ আমাদের এই যে ঢাকা, এই ঢাকার একবারে বরাবর নিচে গেলে আপনি একটা দেশ পাবেন, ওই দেশটার নাম হচ্ছে চিলি। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা অংশ, প্রশান্ত মহাসাগরের একটি অংশ। অর্থাৎ কেউ যদি চাকরি বাকরি করতে ভালো না লাগে, একটা কোদাল কিনেন, ঠিক আছে, কোদাল কিনে আপনি কাজ শুরু করেন, বাস অটো আপনি দক্ষিণ আমেরিকায় চলে যাবেন। আমাদের এই ঢাকার বরাবর, পৃথিবী তো গোলাকার, তাই না? এই গোলাকার পৃথিবীকে আপনি যদি একবার আপনি যদি ছিদ্র করেন, তাহলে যে দেশটাতে যাবেন সেই দেশটার নাম হচ্ছে চিলি। ঠিক আছে, অনেক সরু চিকন একটা দেশ। তবে চিলির ভূখণ্ডে গিয়ে আপনি পড়বেন না, আপনি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়বেন। সাঁতার জানতে হবে খুব ভালো। তাহলে আমরা কোথায় গেলাম বলেন? আমরা চলে গেলাম হচ্ছে প্রতিপাদ্য স্থান। তাহলে প্রতিপাদ্য স্থান কি? কেন্দ্রের বিপরীত দিককে প্রতিপাদ্য স্থান বলে। আমার মাথা, পায়ের দিক হচ্ছে প্রতিপাদ্য স্থান। এই যে কলম, এই যে কলমের এই যে নিচের অংশটা, এটা হচ্ছে তার প্রতিপাদ্য স্থান। আর এই যে উপরের অংশ, উপর অংশের বিপরীত দিকটা হচ্ছে প্রতিপাদ্য স্থান। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের সীমানা কমিশন, রেড ক্লিফ কমিশন। রেড ক্লিফ কমিশন, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা কমিশনের নাম। ওকে, ঠিক আছে, আমরা একটু সামনে যাই। এবার আসেন আমরা মূল আলোচনায় চলে আসছি। বলেন, ক্লাস কি বুঝা যাচ্ছে কিনা? বুঝা যাচ্ছে? হাসতেছেন না? আচ্ছা, যাক, আর হাসাবো না আমি। তো যেটা বলছিলাম, বাংলাদেশের ভৌগোলিক সীমানা এটা কি? আচ্ছা, বাংলাদেশের ভৌগোলিক সীমানা আমি অলরেডি বলেছি, বাংলাদেশের আয়তন বলেছি আপনাদেরকে। তারপর আমি টেবিল আকারে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা। বলেন, বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা, এটা পারতে হবে। এইটা যদি আপনি না পারেন, তাহলে ধরে নিবেন আপনার আপনার ছাত্রত্ব নাই। বাংলাদেশের আয়তন কয়টা দেশের সাথে যুক্ত? বাংলাদেশ সীমানা কয়টা দেশের সাথে যুক্ত? 4টি, 5টি, 6টি, 7টি? বলেন তো। তাই সেনবাগি বলেন, সেনবাগি, সেতু আপু বলো, লুৎফা আক্তার আপনি বলেন। আকাশে দেখা যাবে, হ্যাঁ আকাশে দেখা যাবে। সেতু আপু বলেন, রাজাউল করিম, শহীদুল ইসলাম। ওকে, তাহলে কোনটা বলেন তো? বাংলাদেশের সাথে কয়টা দেশের? এই যে সোনিয়া খাতুন, আমাদের দেলোয়ার হোসেন, তারপর হচ্ছে জোয়েনা, ঝুমু আপু অনেকগুলো অ্যান্সার করেছে আজকে, অনেক অ্যান্সার করেছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। ঝুমু আপু, সোয়েলস ম্যাপটা কি নিয়েছেন? সোয়েলস ম্যাপটা দ্রুত সংগ্রহ করবেন আপনি, ঠিক আছে? আমি দেখেছি অনেকগুলো প্রশ্নের উত্তর পাচ্ছেন, তার মানে মানচিত্র যদি আপনার কাছে থাকে, সাধারণ জ্ঞানে আপনি
যে কোনো পরীক্ষাতে আপনি 90 থেকে 95% অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। সোয়েলস ম্যাপটা সংগ্রহ রাখবেন, এটা হচ্ছে আপনার ওই যে টেবিলের পাশে টানায় রাখবেন, ঠিক আছে? তাহলে দুইটা দেশের সাথে সীমানা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তাইলে দুইটা দেশের সাথে সীমানা যুক্ত বাংলাদেশের, ভারত এবং মায়ানমার। এই যে ভারতের রাজ্য কয়টি? মনে রাখবেন, ভারতের মোট রাজ্য যদি বলা হয়, বলেন ভারতের মোট রাজ্য কয়টি, কে বলতে পারবেন? ভারতের মোট রাজ্য হচ্ছে 29টি। এই যে 29টি রাজ্য, এর মধ্যে 5টির সাথে বাংলাদেশের সীমানা, সীমানা যুক্ত। তাইলে ভারতের 29টি রাজ্যের মধ্যে মাত্র 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, ঠিক আছে? তাহলে আবার একটু বুঝেন, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা? 5টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে। কোনগুলো দেখেন তো? এই যে বাংলাদেশের পশ্চিমে এবং উত্তরে অল্প একটু অংশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে কি আসাম, তারপর হচ্ছে মেঘালয়, তারপরে কি বলেন ত্রিপুরা, আর আরেকটা আছে মিজোরাম। তাইলে দেখেন 5টা, 1 2 3 4 5, কোনটা কোনটা পড়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, তারপরে ত্রিপুরা ও মিজোরাম। এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, ঠিক আছে? যে ভাইয়া আমি কি এক নজরে এটা মনে রাখতে পারবো? আমি বলবো যে হ্যাঁ পারবেন। কিভাবে? আসেন শিখাই দিচ্ছি আপনাকে। একটা ছন্দ মনে রাখবেন, হ্যাঁ, একটা ছন্দ মনে রাখবেন। আমিত্রি ম্যাপ বা আমিত্রি ম্যাপ বললেও হয়। এই যে আমিত্রি ম্যাপ, আমিত্রি ম্যাপ দিয়ে আপনি মনে রাখতে পারেন। এই যে আ ফর আসাম, মি ফর মিজোরাম, যার সাথে বাংলাদেশের সীমানা আছে। ফর ত্রিপুরা, এটার সাথেও বাংলাদেশের সীমানা আছে। মে ফর মেঘালয়, যার সাথে বাংলাদেশের সীমানা আছে। ফতে পশ্চিমবঙ্গ, এর সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি। তাহলে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে? 5টি রাজ্যের সীমানা আছে। আমি একটা ছন্দ লিখেছি, এই ছন্দ দিয়ে আপনি মনে রাখতে পারছেন। ইচ্ছা করলে এই ছন্দগুলো দিয়ে মনে রাখা খুব সহজ। আমিত্রি ম্যাপ, ঠিক আছে? আমিত্রি ম্যাপ, আসাম, তারপরে হচ্ছে মিজোরাম, তারপরে হলো ত্রিপুরা, তারপরে হচ্ছে মেঘালয় ও পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা যুক্ত। আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা যুক্ত? তাইলে আপনি সংক্ষেপে মনে রাখবেন আমিত্রি ম্যাপ। সতর্ক থাকতে হবে, একটা বিষয়ে সতর্ক থাকবেন। ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্য রয়েছে। সিস্টার্স, এই 7 সিস্টার্স ভুক্ত রাজ্য। ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্য কয়টি? বুঝে যাচ্ছে 7টি। রাজ্যগুলো কোনগুলো? আপনি মনে রাখবেন আমিত্রি মে অনাম, এইভাবে মনে রাখবেন আমিত্রি মে অনাম, আমিত্রি মে অনাম, এবার মনে রাখবেন। কিভাবে দেখেন? আ ফর আসাম, মে ফর মিজোরাম, ফর ত্রিপুরা, মে ফর মেঘালয়। আর এই যে অতে হলো অরুণাচল, না ফর নাগাল্যান্ড, ম ফর মণিপুর। এই যে 3টি রাজ্য, এই 3টার সাথে বাংলাদেশের সীমানা নাই। এই যে 4টি রাজ্য যার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, ঠিক আছে? 7 সিস্টার্স ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে? 4টি। 7 সিস্টার্স ভুক্ত
4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। কোন 4টি? এই যে 4টি আমিত্রি মে, এই যে 4টি যার সাথে বাংলাদেশের সীমানা আছে। সেভেন সিস্টার্স ভুক্ত কয়টির সাথে বাংলাদেশ সীমানা নাই? 3টির সাথে। তাহলে 3টির সাথে নেই বাংলাদেশের সীমানা। ওই 3টা কি কি? অনাম, যার নাম নাই তার সাথে বাংলাদেশের সীমানাও নাই। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলোকে সেভেন সিস্টার্স কেন বলা হয়? কারণ সেভেন সিস্টার্স বলা হয় এই 7টা রাজ্যের সাথে এমন সম্পর্ক মনে হয় যেন তারা মায়ের পেটের আত্মীয়। ঠিক আছে, মায়ের পেটের বোন। এরা হচ্ছে একসাথে আন্দোলন করে, সমাজতন্ত্র চাচ্ছে এক সময়, এই ইস্যু ধরে তারা আন্দোলন করে। আবার এই 7টি রাজ্য তারা স্বাধীনতা চাচ্ছে। এই জন্য ভারত সরকার মাঝে মাঝে তাদেরকে কচুকাটা করে, প্রচুর পরিমাণ টর্চার করা হয়। ঠিক আছে, আর সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয় যে রাজ্যটি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত না। তাহলে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত হলো 7টি রাজ্য, যে 7টির 4টির সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, যে 7টির 3টির সাথে বাংলাদেশের সীমানা মুক্ত। সীমানা নাই। দেখেন জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন ডান লিখে দেন, জি জি ভাইয়া আমি বুঝতে পেরেছি। বলেন বুঝে যাচ্ছে? বলেন তো, যদি বুঝতে পারেন ডান লিখে ফেলতে হবে। যারা লিখে কুলাচ্ছেন না প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে ফেলবেন, স্ক্রিনশট দিয়ে ফেলবেন। এই ক্লাসগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের। যারা আজকে পেইড বেসের এই ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন এবং যারা মেহমান হিসেবে আজকের গেস্ট, যাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের পেইড বেসের ক্লাসটি উন্মুক্ত হয়েছে, প্লিজ তারা কিন্তু এই ক্লাস আর পাবেন না। ঠিক আছে, এরকম ক্লাস পাবে না। তবে পেইড বেসের যারা আছেন তারা কিন্তু এরকম ক্লাস পাবে আরো। তো যারা পাচ্ছেন না তারা স্ক্রিনশট দিয়ে রাখেন এই ক্লাসটি। হ্যাঁ, প্রত্যেকটা স্লাইড আপনি স্ক্রিনশট দিয়ে পরে আপনি এগুলো নোট করে ফেলতে পারবেন। ওকে ফাইন, আমি চলে গেলাম পূর্বের অবস্থানে। তাহলে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা যুক্ত রয়েছে। এবার বলেন তো বাংলাদেশের বিভাগ কয়টি? কে বলতে পারবেন? বাংলাদেশের মোট বিভাগ, বাংলাদেশের মোট বিভাগ কে বলতে পারবেন? বাংলাদেশের মোট বিভাগ, এটা পারবেন আপনারা আশা করি। 8টি হলো বাংলাদেশের মোট বিভাগ। এই 8টা বিভাগের কয়টির সাথে ভারতের সীমানা যুক্ত? মনে রাখবেন এই 8টির 6টির সাথে, 6টির সাথে ভারতের সীমানা যুক্ত। ভারতের সীমানা যুক্ত। তাহলে কি পেলাম আমরা? বলেন, বাংলাদেশের 8টি বিভাগের 6টির সাথে ভারতের সীমানা যুক্ত, আর 2টার সাথে ভারতের কোনো সীমানা সংযোগ নেই। কি কি? একটা হলো ঢাকা আর একটা হচ্ছে বরিশাল। ঢাকা এবং বরিশাল এই যে 2টি বিভাগ, 2টির সাথে ভারতের সীমানা নেই। ভারতের সীমানা নেই। তাহলে ভারতের সীমানা নেই বাংলাদেশের কয়টা বিভাগের সাথে? 2টি, একটা হলো ঢাকা আর একটা হলো বরিশাল। ঢাকা এবং বরিশালের সাথে সীমানা সংযোগ নেই। ক্লিয়ার? এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, দেখি কে পারেন এই প্রশ্নের উত্তর দিতে। বলেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি বিভাগের সীমানা রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট কয়টি বিভাগের সীমানা রয়েছে? সীমানা সংযোগ রয়েছে। বলেন তো, মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি বিভাগের সীমানা সংযোগ রয়েছে? আমি অপশন দিব 2টি। আমি অপশন দিব
3টি, আমি অপশন দিব 4টি, আমি অপশন দিব 5টি। দেখি বলেন, সঠিক অ্যান্সারটা বলবেন। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা বিভাগের সীমানা সংযোগ রয়েছে বলেন তো? মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা বিভাগের সীমানা সংযোগ রয়েছে দেখি। আচ্ছা, ঝুমু আপু সঠিক বলেছেন, হাসান 6টা বলেছেন, সুরভি 3টি বলেছেন, তারপরে ফ্রিল্যান্সার 3টি বলেছেন, তারপরে অরণ্য রায় 3টি বলেছেন। 3টি অনেক, 3টার পক্ষেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তারপরে ফারিন ইসলাম 3টি বলেছেন, তারপরে বাহ অনেকে 3টি নিয়েছে, অনেকে দেখলাম 3টাই দেখা যাচ্ছে, অনেকে আবার যে আমাদের সঞ্জু তালুকদার 2টা বলেছেন। আসলে এখানে সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? আমাকে কনফিউজ করে দিতেছেন আপনারা। হ্যাঁ, আপনাদের অ্যান্সার দেখে আমি এখন কি যে করি। এই যে আমাদের ইয়াসমিন আরাফাত খুব কৌশল অবলম্বন করেছেন, তিনি 5টা বলেছেন। ঠিক আছে, 5টা বলেছেন, আর মাত্র 2টা অপশন বাকি, 2 আর 4 বাকি আছে। এই যে 2টা বলে ফেলছেন। মিম বলছেন 2টা বিভাগের সাথে সীমানা যুক্ত। এই তো আরেকটা পেয়ে গেছি আমি, সানজিদা শেখ। মানে একটা তো হবে, তাই না? একটা তো হবে। এই তো গোলাম আজম জেলা 3টা বলেছেন। ওকে ফাইন, তাইলে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারো অ্যান্সার হয়নি, ভুল দিয়েছেন, ভুল দিয়েছেন। সঠিক অ্যান্সার কোনটা হবে? একটি হবে, একটি। আহা, একটি বিভাগের সাথে মিয়ানমারের সাথে সম্পর্ক, ওই বিভাগটার নাম হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের আয়তনে বৃহত্তম বিভাগ এই সেই চট্টগ্রাম বিভাগ, যার সাথেই শুধু মিয়ানমারের সীমানা আছে, অন্য কোনো বিভাগের সাথে সীমানা সংযোগ নাই। ঠিক আছে, এটা হচ্ছে বিভাগ অনুযায়ী, এটা হচ্ছে বিভাগ অনুযায়ী, বিভাগ একটি। আর যদি বলা হতো জেলা, কয়টি জেলার সাথে সীমানা? জেলা, যারা 3টি বলেছেন প্রশ্ন বুঝেন না আমি নিশ্চিত। ঠিক আছে, আপনি যে উত্তর পারেন না ব্যাপারটা এমন না, আপনি উত্তর পারেন কিন্তু প্রশ্নটা না বুঝিয়েই টিপা শুরু করছেন। পাইলে কোনো কিছু টিপা শুরু করবেন না, আগে অ্যান্সার করা শুরু করবেন না, আগে প্রশ্নটা বুঝার চেষ্টা করবেন। প্রশ্ন বুঝাটা খুব জরুরি। ঠিক আছে, তো দেখেন জেলা, কয়টা জেলার সাথে? 3টি জেলার সাথে। ঠিক আছে, 3টি জেলার সাথে সীমানা যুক্ত, প্লাস ওই 3টা জেলাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? কবর বলতে পারি। কবর মানে কি? ক ফর কক্সবাজার, যার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে। ব ফর বান্দরবান, যার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে। র ফর রাঙ্গামাটি, যার সাথে মিয়ানমারের সীমানা সংযোগ রয়েছে। আমি এটা ছন্দ লিখেছি, হ্যাঁ ছন্দ। কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, এই 3টি জেলার সাথে মিয়ানমারের সীমানা সংযোগ রয়েছে। কিন্তু অনেকেই কট খায় কোথায় জানেন? সতর্ক থাকবেন, সতর্ক। এই সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। সেটা কি? পার্বত্য জেলা 3টি, এখানে 2টা আমরা পেয়েছি, বান্দরবন, রাঙ্গামাটি। খাগড়াছড়িকে কিন্তু পাইনি, দেখছেন? এই যে খাগড়াছড়ি, এই খাগড়াছড়ি জেলার সাথে মিয়ানমারের সীমানা নাই। ঠিক আছে, খাগড়াছড়ির সাথে মিয়ানমারের সীমানা নাই। ঠিক আছে, মিয়ানমারের সীমানা নেই। তাহলে খাগড়াছড়ি জেলার সাথে মিয়ানমারের সীমানা সংযোগ নাই, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ঠিক আছে, এটা মাথায় না রাখলে আপনি ভুল করে ফেলবেন, কনফিউজড পরে গেলাম। হ্যাঁ, আপনার অপশন দেখে, এই তো সাদিয়া আক্তার, সাদিয়া আপু, আমার অপশন দেখে আপনি কনফিউজড হয়ে গেলেন। তাহলে এখন চিন্তা করেন, অনেকগুলো যখন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্সের সবগুলো প্রশ্ন যখন আপনাকে দেয়া হবে, আপনি কিন্তু আরো বেশি কনফিউজড হবেন। এই জন্য তো আমাদের ক্লাসগুলো রেগুলার করতে হয়। ঠিক আছে, রেগুলার ক্লাসগুলো করলে এই কনফিউশনটা থাকবে না। আপনি ধোকা খাইতে একটা সময় এক্সপার্ট হয়ে যাবেন। ওকে ফাইন।
তাইলে এই খাগড়াছড়ি জেলার সাথে কার সীমানা নাই বলছি? মিয়ানমারের সীমানা সংযোগ নাই। এগুলো হচ্ছে মানচিত্র দেখে তারপরে পড়বেন, তাইলে আর জীবনও ভুলবেন না। একটা মার্কার কিনে নিবেন, ওই যে ইরেজ, যেটা মানে একটা মার্কার আছে, এটা কি বলে, ইরেজেবল, এটা মুছে ফেলা যায়, টিস্যু দিয়ে মুছা দিলে উঠে যায়। এরকম একটা মার্কার দিয়ে মানচিত্রে এই গোল দাগ দিয়ে রাখবেন, কোথায় কোথায় বান্দরবন, কোথায় রাঙ্গামাটি, কোথায় খাগড়াছড়ি। এবার দাগিয়ে দাগিয়ে যদি পড়েন, ধরেন 3টা করে যদি আপনি জেলার নাম পড়েন, দেখবেন যে একটা সময় 64 জেলা হয়ে যাবে। একদিনেই যদি আপনি 64 জেলার নাম শিখতে যান, তারপর ইনফরমেশন শিখতে যান, এগুলো থাকবে না, বদহজম হবে। ঠিক আছে? আচ্ছা, দেননি 1 নাম্বার। আচ্ছা, তাইলে আমরা এখন দেখে নিলাম খুব ইন্টারেস্টিং একটি অংশ। এবার আমরা দেখব কি, এবার আমরা একটু দেখে নেই আমাদের আয়তনটা। 1 নম্বরে একটানা মুখস্থ করে নিবেন। বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। এটা বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, তারা মাপযোগ করে দেখেছে, এটাই হচ্ছে আয়তন। কিন্তু মাধ্যমিক ভূগোলের মধ্যে আছে 4711.18 কিলোমিটার। এটা হচ্ছে মাধ্যমিক ভূগোলে আছে। তারপরে মোট স্থল সীমানা হলো 4427 কিলোমিটার। মুখস্থ করবেন, আমি দাগ দিয়ে দিচ্ছি যে অংশটা, এটাই শুধু মুখস্থ করেন। সমুদ্র উপকূল হচ্ছে 711 কিলোমিটার। 2টি দেশের সাথে সীমানা, ভারত এবং মিয়ানমার। তারপরে বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত? সেটা হবে 4156 কিলোমিটার। আর মায়ানমারের সীমানা কোনটা? 271 কিলোমিটার। এটা শুধু পড়বেন, 271 শুধু এটাই পড়বেন। আর 280টা মুখস্থ করবেন, যেহেতু মিয়ানমারের সাথে অল্প সীমানা। তারপরে এই অংশটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন, এই অংশটা একবারে ভালো করে স্টার মার্ক দিয়ে রাখেন, এটাই পরীক্ষা আসে। অর্থনৈতিক সমুদ্রের সীমা হলো 200 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রের সীমা। আর রাজনৈতিক সমুদ্রের সীমা কত? 12 নটিক্যাল মাইল। ঠিক আছে? আর যদি বলা হয় বাংলাদেশের মহীসোপান কত, মহীসোপান, এটা পরীক্ষাতে আসে। যদি বলে মহীসোপান, তাহলে মহীসোপানটা হচ্ছে কত? 354 নটিক্যাল, 354 নটিক্যাল। ঠিক আছে? তাহলে 354 নটিক্যাল, এটা হচ্ছে মহীসোপান। অনেকে মহীসোপান চিনে না। মহীসোপান হচ্ছে, ধরেন এই যে বাংলাদেশ, বাংলাদেশের মানে সীমানা থেকে সমুদ্রের দিকে, এই যে সমুদ্র, সমুদ্রের দিকে যে পরিমাণ অংশ বাংলাদেশ মালিক, ঠিক আছে, বাংলাদেশের মালিকানায় রয়েছে, এই অংশটাকেই বলা হয় মহীসোপান। বাংলাদেশের সমুদ্র পর্যন্ত, বাংলাদেশ সীমানা থেকে সমুদ্র পর্যন্ত যে 354 নটিক্যাল মাইল, এটি হচ্ছে বাংলাদেশের মহীসোপান। এই অঞ্চল বাংলাদেশের জন্য বৈধ। এখানে গবেষণা চালাতে পারবে, মাছ ধরতে পারবে, রাজনীতি করতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, এখানে কেউ বাধা দেওয়ার নেই। এটাই হচ্ছে মহীসোপান। হ্যাঁ, আমি পিডিএফ থেকে পড়াচ্ছি ভাইয়া, পিডিএফ থেকেই পড়াচ্ছি। দেখেন এটা হয়েছে কিনা, আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে ফেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে দেখি পারে, আপনারা অনেকেই পারে। কি ব্যাপার, টায়ার্ড হয়ে যান নাই তো? যদি টায়ার্ড হয়ে যান বলবেন যে ভাইয়া অনেক দীর্ঘ ক্লাস, আর পারছি না, আমাদের ছেড়ে দেন। আমি ছেড়ে দিব, আমি প্রয়োজনে ছেড়ে দিব, কিন্তু আপনাদের জন্যই আমাদের এই ক্লাসটি। আবার যারা এই তো প্রাইমারি সহকারী নিয়োগের অলরেডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে, অ্যাপ্লিকেশন আগামীকাল থেকে 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, আপনারা যারা এখন অ্যাপ্লিকেশন করেন নাই করে ফেলবেন। আর যারা এরকম একটা প্ল্যাটফর্ম চাচ্ছেন ভর্তি হওয়ার জন্য, যে আমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো ম্যাথমেটিক্স টেকনিক আকারে মুখস্থ পড়ে আমি হচ্ছে চাকরিতে বসতে চাই, আপনি আমাদের এখানে যোগাযোগ করেন, আমরা ভর্তি নিচ্ছি। ওকে, এবার আসেন বাংলাদেশের 7 সিস্টার্সের রাজধানীগুলো পরীক্ষাতে আসে। 7 সিস্টার্স ভুক্ত রাজধানীগুলো এগুলো আসে। যেমন অরুণাচল, এটা রাজধানী কোনটা? এটা হচ্ছে ইটানগর। নাগাল্যান্ড, কোহিমা, নাগাল্যান্ডের রাজধানী। তারপর হচ্ছে মণিপুর, এটা হচ্ছে ইম্ফল। মেঘালয়, শিলং। আসামের রাজধানী হচ্ছে দিশপুর বা গুয়াহাটি। মিজোরামের রাজধানী আইজল। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আগরতলা।
ওই যে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। সেভেন সিস্টার্স হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পেট বেসের মধ্যে আপনারা এগুলো পড়েছেন। ওকে, খুব ভালো করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা হচ্ছে প্রাইমারি কোর্সের জন্য ভর্তি হতে চান, তারা হচ্ছে এই নাম্বারে 1450 টাকা পাঠাবেন, আমি একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, যারা প্রাইমারিতে ভর্তি হতে চান, যে ভাইয়া আমি তো ভর্তি হয়েছে, আমার এক বান্ধবী হবে, আপনারা তাদেরকে পর্যন্ত ইনভাইট করবেন। আপনারা ইনভাইট করবেন যে আমাদের এখানে ইচ্ছা করলে ভর্তি হতে পারবে। আপনারা প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা, প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষার ফুল কোর্সে যারা ভর্তি হবে, ফুল কোর্সে ভর্তি হতে আমাদের ফি নির্ধারণ করেছি 3500 টাকা, কিন্তু যারা ভর্তি হবে তারা হচ্ছে 1450 টাকা দিবে। হ্যাঁ, 1450 টাকা যে নাম্বারে পাঠাবে 01310, এটা হচ্ছে বিকাশ এবং নগদ। 01310 467 আচ্ছা, আপনারা যারা ক্লাস করেছেন তারা ইচ্ছা করলে আমি ক্লাস শেষ করে দেব, এখনই লিভ নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তাহলে 01310467471 এই নাম্বারটা হচ্ছে বিকাশ এবং নগদ, মনে রাখবেন। এটা কিন্তু এটা হচ্ছে বিকাশ এবং নগদে, এটা পার্সোনাল। ঠিক আছে, পার্সোনাল বিকাশ অথবা নগদ আপনি যে কোনো নাম্বারে পাঠাতে পারেন। হ্যাঁ, বিকাশ অথবা নগদে 01310467471 এই নাম্বারে 1450 টাকা পাঠালে আমরা আপনাকে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ এটা হচ্ছে আপনাদের যারা পেইড বেসের তারা গ্রুপে পাবেন। হ্যাঁ, পেইড বেসের যারা, তাদের গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব যে 1450 টাকায় আমাদের এই কোর্সটিতে আপনি ভর্তি হবেন। ভর্তি হলে আমরা কয়েকটা ভাবে ক্লাস নিই, 10টা, সকাল 10টা এবং রাত 9টা। এই যে আজকে আমরা পেইড বেসের ক্লাসের মধ্যে যারা নতুন তারা কিন্তু উন্মুক্ত ক্লাসটিতে জয়েন করতে পেরেছেন। আমরা এরকম দু একটি ক্লাস মাঝে মাঝে উন্মুক্ত করে দিব, আমরা যে আসলে টপিক ধরে ধরে পড়াই এটা বোঝানোর জন্য। আমাদের দেখেন না, সব ক্লাস কিন্তু আমরা উন্মুক্ত করতে পারি না। উন্মুক্ত করলে আমাদের পেইড বেসের স্টুডেন্টরা বলে যে হ্যাঁ, আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমাদের ক্লাস কোনো উন্মুক্ত করা হলো। ঠিক আছে, তারা খুব রাগ করে। আমরা সব ক্লাস কিন্তু উন্মুক্ত করব না, দু একটা ক্লাস আমরা দেখাই। আমাদের এরকম ম্যাথের দু একটা ক্লাস, বাংলার দু একটা ক্লাসও এখানে উন্মুক্ত করা হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি আমার ক্লাসটি এখানে শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পিডিএফ কপি পাবেন, পিডিএফ কপি দেওয়া হবে আপনাদেরকে।